তো টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি সর্বশেষ করব, যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে হয় সব কিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই। এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন নেই। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয়নি, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি, কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা পরে আসিফকে একটা পরে তুলে নিয়ে যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি সর্বশেষ করব, সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণঅভ্যুত্থানের গল্প হয়, শুধু আমাদের গল্পগুলোই। এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণঅভ্যুত্থানের গল্প, এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন আরো বেশি শোনা উচিত। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে, এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল, এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলন এইভাবে যাইতো না। আমরা মনসুন রেগুলেশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা, কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল। তো আন্দোলনের ব্লকেট কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কাছে মনে হয়েছে। তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি, এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল, এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়, মানুষজন মারার সময় অনেক ক্ষিপ্ত হয়ে নেমে আসছে। তো এইটা একটা সত্য, এটা সাধারণ জেনারেলাইজড একটা ব্যাখ্যা। কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে। যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, এবং ঢাকা শহরে একটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে আগাইতেছিলাম, আমরা কারণ বাজার থেকে ফার্ম গেট, এই যে মানুষের ভীষণটা কিন্তু বাড়তেছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি, আরও ব্যারিকেড ভাঙতে পারি। ব্যারিকেড ভাঙার যে সাহসটা, সেটা ওই মিছিলগুলো থেকে, ব্লকেট কর্মসূচি থেকে তৈরি হয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম। সর্বোপরি যদি আসিফকে নিয়ে বলি, যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে বা আমরা যারা যেই কজন খুবই ক্লোজ ছিলাম, তার মধ্যে আসিফ অন্যতম, এবং পুরো ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো, এবং তাদের সাথে রিফাত, আসিফ, তাদের ওরা সমন্বয় করতো। এবং মানে আন্দোলনে একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, মানে আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিংয়ে থাকতে হইতেছে। পেছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই হেল্প করছে, একটা আক্তার ভাই গ্রেফতার পর মাহফুজ ভাই, নাসির ভাই এসে পরে যুক্ত হয়েছে। কিন্তু আসিফ বাকের পুরো ফিল্ডের পুরো ডিসিশনগুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সবসময় করছে, এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে, অনেক সাহসী সিদ্ধান্ত একসময় মানে এক একটা সময় ওর থেকেই আসছে। 15 তারিখের যে কর্মসূচিগুলো, 15 তারিখ যে আমরা কর্মসূচি দিলাম, 14 তারিখ রাত 3টা বাজে আমরা ঘোষণা করা হয়েছে। বেসিক্যালি এই কর্মসূচির কথা আমি জানতাম না, কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিল না, এবং ওই কর্মসূচিটা ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে। তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না, কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে, আমরা সবাই সেটাকে ওন করছি, এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি। লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা, এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্তটা নিচ্ছে। আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসা হচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে, এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে, এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজে ছিল, মানে সরকার
মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকেই সরকারে থাকতে হবে, নাইলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখনো শিওর না, এবং সরকার কি হয় আমরা জানি না। যখন সেনাবাহিনী সহ 3 বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে। এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলবো না, আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো, পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয়। তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে, কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম। অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ, বাকের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত, বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলা, যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে, এগুলো কিন্তু আসিফ বাকের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কী কথা হয়েছে, কখন কথা হয়েছে। তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না, কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ। তো যখন কিন্তু সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে এই আন্দোলন, যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্রশক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে সব কিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই। এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন জানি। আমার সাথে বিএনপির কোনো নেতা